চীনকে ঠেকাতে এক হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া। এবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে মারল উত্তর কোরিয়া। নিয়মিত সেনাবাহিনী গঠনের ঘোষণা তালেবানের। ভিডিও সাক্ষাৎকার দিয়ে আব্দুল গনি বারাদার জানালেন, আমাদের মধ্যে দ্বন্দ্ব কোনো কিছুই নেই, চিন্তার কোনো কারণ নেই। এবং তালেবানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক কেন শীতল, এই সম্পর্কে শুনবেন এক প্রতিবেদন। শুনছিলেন প্রধান খবরগুলো, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া একটি বিশেষ কৌশলগত নিরাপত্তা চুক্তির ঘোষণা দিয়েছে, যার আওতায় তারা নিজেদের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় করবে এবং এর উদ্দেশ্য হলো চীনকে প্রতিরোধ করা। এই তিন দেশের অংশীদারিত্বের ফলে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো পরমাণু শক্তি চালিত সাবমেরিন তৈরিতে সক্ষম হতে যাচ্ছে। আকাশ নামের এই চুক্তির আওতায় থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম টেকনোলজি ও সাইবারের মতো বিষয়গুলো। দেশ তিনটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান ক্ষমতা ও সামরিক উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তবে এসব দেশের মধ্যে চুক্তির ফলে অস্ট্রেলিয়া ফরাসি নকশার সাবমেরিন তৈরির যে চুক্তি করেছিল তা থেকে সরে এলো। 2016 সালে অস্ট্রেলিয়ার নৌবাহিনীকে $50 বিলিয়ন 12টি সাবমেরিন সরবরাহের কাজটি পেয়েছিল ফ্রান্স। যদিও অনেক উপকরণ স্থানীয়ভাবে সংগ্রহ করা হবে, ক্যানবেরার এমন শর্তের কারণে প্রকল্পের কাজ বিলম্বিত হচ্ছিল। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন নতুন নিরাপত্তা চুক্তি নিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, অকাসের আওতায় প্রথম উদ্যোগ হিসেবে আমরা পরমাণু চালিত সাবমেরিন সক্ষমতা অর্জনে সহায়তা অঙ্গীকার করেছি। এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতায় এবং আমাদের যৌথ স্বার্থের সহায়তায় মোতায়েন করা হবে। বিবৃতিতে সাইবার ক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সাগরতলে কার্যক্রম সক্ষমতার কথাও বলা হয়েছে। জনসন বলেছেন, দেশ তিনটি পরস্পরের সহযোগী এবং এই জোট আমাদের আরও ঘনিষ্ঠ করবে। এই অংশীদারিত্ব আমাদের পারস্পরিক স্বার্থ রক্ষায় এবং আমাদের জনগণকে সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের রানী এলিজাবেথ এয়ারক্রাফট ক্যারিয়ারও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হয়েছে। যৌথ বিবৃতিতে এশীয় প্রশান্ত মহাসাগরীয়র গুরুত্ব তুলে ধরা হয়েছে, যার মধ্যে আছে অমীমাংসিত সীমান্ত বিরোধ, সন্ত্রাসের হুমকি ও সংঘবদ্ধ অপরাধের মতো বিষয়গুলো। সাইবার স্পেস সহ নতুন নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে এটি সর্বাগ্রে থাকবে। এবার ট্রেন থেকে নিক্ষেপ করা যায় এমন একটি মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। বুধবার এই পরীক্ষা চালানো হয় বলে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA এই তথ্য জানিয়েছে। কিমের দেশটি ট্রেনের মাধ্যমে স্থানান্তরে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সামনে আনলো। জানা গেছে, দেশের জন্য হুমকি এবং শত্রুপক্ষের যে কোনো হামলার জবাব দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এর আগে উত্তর কোরিয়ার জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর দক্ষিণ কোরিয়াও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বুধবার সাবমেরিন থেকে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় দেশটি। পরীক্ষা চালানোর সময় হাজির ছিলেন দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় প্রথম দেশ যেটি পারমাণবিক অস্ত্রধর না হয়েও এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। কিমের দেশের কয়েক ঘন্টা আগে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। নিয়মিত সেনাবাহিনী গঠনের ঘোষণা তালেবানের। আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় 2 সপ্তাহ পর দেশটির ভারপ্রাপ্ত সেনাপ্রধান কারি ফাসিউদ্দিন বুধবার বলেছেন, তারা নিয়মিত ও শক্তিশালী সেনাবাহিনী গঠন করার জন্য কাজ করছে। সেনাবাহিনী গঠনের পরিকল্পনা শিগগিরই চূড়ান্ত হবে। ফাসিউদ্দিন বলেন, সেনাবাহিনী গঠনের পরিকল্পনা শীঘ্রই চূড়ান্ত করা হবে। তিনি বলেন, আমাদের প্রিয় দেশের একটি নিয়মিত এবং শক্তিশালী সেনাবাহিনী থাকা উচিত, যাতে সহজেই আমাদের দেশকে রক্ষা করা যায়। ফাসিউদ্দিন বলেন, নতুন সেনাবাহিনীর জন্য সাবেক সরকারের সৈনিক ও কর্মকর্তাদেরও নিয়োগ দেওয়া হবে। তালেবান যে কোনো অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যারা প্রশিক্ষণ পেয়েছেন এবং পেশাদার, তারা আমাদের নতুন সেনাবাহিনীতে থাকা উচিত। আমরা আশা করি অদূর ভবিষ্যতে এই সেনাবাহিনী গঠিত হবে। তালেবান বারবারই সাবেক সেনাবাহিনীর সদস্যদেরকে তাদের কর্তব্যে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন। অতি সম্প্রতি কাবুলের নিরাপত্তার জন্য তালেবান বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালনের জন্য বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। সাবেক সরকারি সেনা সদস্যদের কাজে লাগানোর তালেবান সিদ্ধান্তের প্রশংসা করেছেন বেশ কয়েকজন সাবেক সামরিক অফিসার। তারা বলছেন, এসব ব্যক্তির দক্ষতা ও সক্ষমতা তালেবানের ব্যবহার করা উচিত। সাবেক সামরিক অফিসার শাকুরুল্লাহ সুলতানি বলেন,
তালেবানকে 3 লাখ সেনা সদস্যের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। কাবুলের অধিবাসী ওয়াসিকুল্লাহ আজিম বলেন, সাবেক সেনা সদস্যদের সাথে পরামর্শ ছাড়া বা তাদের কাজে না লাগিয়ে সেনাবাহিনী গঠন করা সম্ভব নয়। আমাদের মধ্যে কিছু নেই, চিন্তার কিছু নেই, জানালেন আব্দুল গনি বারাদার। আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদারকে একটি ভিডিও সাক্ষাৎকার দিতে দেখা গেছে। এটি তালেবানের রাজনৈতিক অফিসের টুইটারে পোস্ট করা হয় বুধবার 15 সেপ্টেম্বর। এসব জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ছড়িয়ে পড়ে তালেবানের এক অভ্যন্তরীণ সংঘর্ষে নিহত হয়েছেন বারাদার। ভিডিওটিতে তিনি সেই প্রসঙ্গে বলেছেন, এটা সত্য নয়, আমি ঠিক আছি, সুস্থ আছি। বারাদার আরও বলেন, মিডিয়া বলছে অভ্যন্তরীণ বিরোধ রয়েছে, এটা সত্য নয়, আমাদের মধ্যে কিছু নেই, চিন্তার কিছু নেই। এদিকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াহিদুল্লাহ হাশেমি বলেন, আফগান নারীদের স্বাধীনভাবে যে কোনো কর্মস্থলে যাওয়ার অনুমতি দেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক চাপ রয়েছে, তবে চাপ থাকলেও পরিপূর্ণভাবে ইসলামী শরিয়াত ও আইন অনুযায়ী তাদের চলতে হবে। তালেবানের সাথে সৌদি আরবের সম্পর্ক কেন শীতল? ইসলামী দুনিয়ায় সৌদি আরবের প্রভাব প্রতিপত্তি এবং প্রাসঙ্গিকতা যে ক্রমাগত কমছে, আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর পরবর্তী ঘটনা প্রবাহে সেই বাস্তবতা যেন আরও বেশি নগ্ন হয়ে পড়েছে। 1980-এর দশক থেকে শুরু করে 2 দশক ধরে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য তাড়ানোর প্রক্রিয়ার অগ্রভাগে ছিল সৌদি আরব। আফগান মুজাহিদিনদের অর্থ সম্পদের অন্যতম প্রধান যোগানদাতাও ছিল তারা। এরপর আফগান গৃহযুদ্ধে জয়ী হয়ে তালেবান যখন 1996 সালে কাবুলে সরকার গঠন করে, তখন মাত্র যে 3টি দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল তাদের অন্যতম ছিল সৌদি আরব। প্রথম 2 বছর তালেবানের ওই সরকারের অর্থকড়ির যোগানও আসত রিয়াদ থেকে। কিন্তু ওই তালেবান যখন আবারও ক্ষমতায়, তখন কাবুলে সৌদি দূতাবাস বন্ধ। রিয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2 প্যারার দায়সারা এক বিবৃতির বাইরে সৌদি সরকারের কাছ থেকে আফগান পরিস্থিতি নিয়ে কোনো কথা নেই। আফগান দৃশ্যপট থেকে যে সৌদি আরব উধাও, বলছেন লন্ডনে মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ এবং রাজনৈতিক ঝুঁকি সম্পর্কিত পরামর্শক প্রতিষ্ঠান দি ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের প্রধান সামি হামদি। বিবিসি বাংলাকে তিনি বলেন, সারা বিশ্বের এবং এমনকি মুসলিম দুনিয়ায় সৌদি আরবের প্রভাব যে কমছে, এটি তারই একটি জলজ্যান্ত নমুনা। ক্ষুদ্র প্রতিবেশী কাতার আফগানিস্তানে মুখ্য একটি ভূমিকায়। তারা কাবুল বিমানবন্দরকে সচল করছে। এক সময়কার সৌদিদের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান নিয়ে কথা বলছে কাতার। এমনকি ইউএই অস্বস্তিতে পড়লেও বসে নেই। আফগান পরিস্থিতি নিয়ে তারা কথা বলছে সৌদিদের প্রতিদ্বন্দ্বী তুরস্কের সাথে, অথচ সৌদি আরব কোথাও নেই। সৌদিরা এই নিয়ে হতাশ। তার কিছুটা প্রতিফলন দেখা গেছে অন্যতম শীর্ষ সৌদি দৈনিক ওকাজের বুধবারের সংস্করণে। জেদ্দা থেকে প্রকাশিত এই সংবাদপত্রের এক উপসম্পাদকীয়তে আফগানিস্তানের কাতারের ভূমিকায় আমেরিকার উচ্ছ্বসিত প্রশংসা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এখন গুরুত্বপূর্ণ ইস্যুতে ছোট ছোট দেশের উপর নির্ভর করছে, কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করতে সক্ষম শুধুই সৌদি আরব, বলা হয়েছে ওই উপসম্পাদকীয়তে। গত প্রায় 3 বছর ধরে দোহায় আমেরিকার সাথে তালেবানের যে দর কষাকষি চলছে, তাতে মধ্যস্থতা করছে কাতার। তালেবান কাবুল দখলের পর বিদেশিদের নিরাপদে আফগানিস্তান থেকে বের করে আনার ব্যাপারেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন তাতে এতটাই সন্তুষ্ট যে গত 6 সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন একসাথে দোহায় গিয়ে কাতারের 41 বছর বয়স্ক আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে ডিনার করেন। পরে ব্লিংকেন বলেন, কাতার এবং যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক অভূতপূর্ণ। অথচ 2017 সালের জুন মাস থেকে 3.5 বছর ধরে এই কাতারের উপর অবরোধ আরোপ করে রেখেছিল সৌদি আরব। একসময় সৌদি আরব তালেবানের অন্যতম প্রধান সমর্থক এবং নিয়ন্ত্রক হলেও সেই সম্পর্ক এখন তলানিতে। সম্পর্কের ভাঙন শুরু হয় যখন 1998 সালে আল কায়েদা নেতা উসামা বিন লাদেন গিয়ে আশ্রয় নেন আফগানিস্তানে। সৌদি আরব তাকে আটক করে তাদের হাতে তুলে দিতে বললেও তা অগ্রাহ্য করে ওই সময়কার তালেবান সরকার। এরপর 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সন্ত্রাসী হামলার পর তালেবান সৌদি সম্পর্ক হিমঘরে চলে যায়। তবে 2008 সালে হঠাৎ বিভিন্ন মিডিয়ায় সৌদি আরবের সাথে তালেবানের যোগাযোগ তৈরি হওয়ার খবর বেরোতে শুরু করে। ওই বছর অক্টোবরের রোজার মাসে সৌদি সরকারের মালিকানাধীন দৈনিক আশরাক আল আসওয়াতের এক খবরে বলা হয়, মক্কা শহরে আফগান সরকারের সাথে এক প্রতিনিধি দলের সাথে তালেবানের কয়েকজন নেতার একটি বৈঠক হয়েছে। তালেবানের ওই দলে ছিলেন গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের মুখ্য সচিব তাইয়েব আগা
যিনি পরে দোহায় তালেবানের রাজনৈতিক অফিসের প্রধান হয়েছিলেন। তৎকালীন সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সাল সাংবাদিকদের কাছে বৈঠকটি হওয়ার কথা স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন যে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের অনুরোধে সৌদি সরকার ওই বৈঠকের ব্যবস্থা করেছে। লন্ডনে আফগান সাংবাদিক ও বিশ্লেষক সৈয়দ আবদুল্লাহ নিজামী জানান যে বারাক ওবামা ক্ষমতায় আসার পর 2008 সাল থেকেই গোপনে তালেবানের সাথে যোগাযোগ শুরু হয় এবং মক্কার বৈঠকটি ছিল তারই অংশ। একাধিক তালেবান নেতা আমাকে বলেছেন যে প্রথম বৈঠকটি হয়েছিল জার্মানিতে, তারপর নরওয়েতে, কিন্তু শর্ত নিয়ে নানা বাদানুবাদে অগ্রগতি ছিল খুবই মন্থর, বলেন নিজামী। তিনি বর্তমানে বিবিসি আফগান সার্ভিসে কাজ করছেন। নিউ ইয়র্ক টাইমস সহ আমেরিকার অনেক মিডিয়াতেও ওই সময় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তালেবানের সাথে গোপনে যোগাযোগের খবর বেরিয়েছে। তবে ওই সময়ই সৌদিদের সাথে তালেবানের সম্পর্ক আবারও চিড় ধরে। এর কারণ ছিল আমেরিকার সাথে আলোচনায় সৌদি আরবের মধ্যস্থতায় তালেবান রাজি না হয়ে কাতারের প্রস্তাবে সাড়া দেয়। প্রেসিডেন্ট কারজাইয়ের সাথে সৌদিদের দহরাম মহরাম দেখে ভরসা পায়নি তালেবান, কিন্তু মধ্যস্থতাকারী হিসেবে কাতারকে বেছে নেওয়ায় তালেবানের সিদ্ধান্ত সৌদিরা পছন্দ করেনি, বলেন নিজামী। 2009 সাল থেকে বের হয় যে সৌদি আরব তালেবান নেতা তাইয়েব আগাকে ওই দেশ থেকে বহিষ্কার করেছে। এরপর 2013 সালে কাতারের রাজধানী দোহায় প্রতিষ্ঠিত হয় তালেবানের রাজনৈতিক অফিস। সেখানে বসেই আমেরিকা ও আফগান সরকারের সাথে চলে আপোষ মীমাংসা। বর্তমানে তালেবানের উপর সৌদিদের উপর প্রভাব নেই বললেই চলে, অথচ গত কয়েক বছরে তাদের সবচেয়ে বড় শত্রু ইরানের সাথে সম্পর্ক তৈরি হয়েছে তালেবানের। তালেবান যে আবার এককভাবে আফগানিস্তানের ক্ষমতা দখল করবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি সৌদি আরব। এই কারণেই হয়তো 2019 সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাকিস্তান সফরের সময় তালেবানের একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করতে চাইলে তিনি পাত্তা দেননি। বাইডেন ক্ষমতায় আসার পর থেকেই মোহাম্মদ বিন সালমান চাপে রয়েছেন। খাশোগির হত্যাকাণ্ড নিয়ে ডেমোক্রেটরা খ্যাপ্পা। তারপর 11 সেপ্টেম্বর হামলা নিয়ে বেশ কিছু গোপন নথি প্রকাশ করে দেওয়ায় সৌদিরা আরও চাপে পড়েছে, বলছেন তিনি। সৌদি যুবরাজ এখন তাকিয়ে থাকবেন বাইডেন তালেবানদের নিয়ে কী করেন তা দেখতে। এটি পরিষ্কার না হওয়া পর্যন্ত আফগানিস্তান নিয়ে স্বাধীন কোনো নীতি নেওয়ার অবস্থায় এখন সৌদিরা নেই।